প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেট। নগর জুড়ে সাজ সাজ রব উদ্বোধন করবেন জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও নদী পুনঃখনন উন্নয়নের নতুন দিগন্ত শুরুর আশা। সংবিধান সংশোধন বনাম সংস্কার প্যাঁচে রাজনীতি, বিশেষ কমিটিতে সাড়া না দিয়ে সংসদ ও রাজপথে সরব থাকার বার্তা বিরোধীদের। আলোচনা সমাধান মেলার আশা সরকারি দলের। এখনই জলাবদ্ধতায় বর্ষা নিয়ে দুশ্চিন্তা, রাজধানীতে ড্রেন কালভার্ট নির্মাণে ধীর গতিতে ভোগান্তি। পানি নিষ্কাশনের 1700 কোটি টাকার প্রকল্প ফল পেতে সমন্বয়ের তাগিদ। খুব কষ্ট করে আমরা ধান উড়াইতেছি, অনেক ধান থাকবো পানি চলে। কামলা হয়েছে 1200-1500 আর ধান হয়েছে 700-800। বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানির নিচে কষ্টের ফসল। ব্রাহ্মণবাড়িয়ায় হাওড়া অঞ্চলে ডুবে গেছে 30% জমির ধান। লোকসানের শঙ্কায় কৃষক, উঁচু এলাকায় শ্রমিকের বাড়তি মজুরি। এবং ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে জনশক্তি রপ্তানি। 4 মাসে চট্টগ্রাম বিভাগ থেকে গেছেন পৌনে 1 লাখ কর্মী। বছরে রেমিটেন্স আসছে $3 থেকে $4 বিলিয়ন। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে নগরী জুড়ে উৎসবের আমেজ। নগরীর উন্নয়নে নতুন ঘোষণার আশা দলীয় নেতাকর্মী ও নগরবাসীর। সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তিগান সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত, সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন, বাসিয়া নদীর পুনঃখননের উদ্বোধনের কথা রয়েছে তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। নির্মাণ করা হচ্ছে তোরণ, টাঙ্গানো হচ্ছে ব্যানার, ফেস্টুন। দলীয় প্রধানের আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন, এ সফরে সিলেটের উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। অনেক বেশি উজ্জীবিত এই কারণে যে আমরা সিলেটের মানুষ গত 1.5 দশক উন্নয়ন বঞ্চিত ছিল। বুক বেড়ে আছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ। আমরা সবাই বিশ্বাস করি উনি আসলে সিলেটের জন্য অন্তত একটা সুবাতাস বইবে। এবারের কর্মসূচিতে কোনো জনসভায় বক্তৃতা দেবেন না প্রধানমন্ত্রী। অংশ নেবেন একাধিক সভায়। এছাড়া জেলা স্টেডিয়ামে উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টসের। এখন পর্যন্ত সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে এবং প্রস্তুত সিলেটবাসী। সিলেটকে জলাবদ্ধতা থেকে নিরসন করা, সুরমা নদীকে যাতে পানি প্রবাহ আমরা সচল রাখতে পারি, এগুলো সবগুলো নিয়ে কম্প্রিহেন্সিভ আমরা একটি প্রকল্প নিয়েছি। এই প্রকল্পটির উনি ভিত্তিপ্রস্তর দিবেন। এদিকে সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। সহযোগী হিসেবে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, পুলিশ এবং অন্যান্য আরও সহযোগী সংগঠনগুলো থাকবে। শনিবার সন্ধ্যা 7টার ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। প্রধানমন্ত্রীর সিলেট সফর নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরের দরগা এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাব তার কাছে। আমিনুল, তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সিলেটের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু নজরদারিতে আনা হয়েছে এবং এখানে যে নিরাপত্তা বেষ্টনী সেটি আপনাদের দেখাচ্ছে যে আমরা এই মুহূর্তে রয়েছি শাহজালাল মাজার প্রাঙ্গণে। এই এলাকাতেই কিন্তু প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি। তিনি বেলা 10টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন। এরপরেই কিন্তু সরাসরি তিনি এখানে আসবেন। এখানে তিনি আপনাকে একটু বলে জানিয়ে রাখতে চাই যে একদম সরকার গঠনের আগেই শুরুতেই কিন্তু তিনি সিলেট সফর করেছিলেন এবং এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে তিনি মাজার জিয়ারত করেছিলেন। এবারও তিনি সিলেটে এসেই
প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণে জিয়ারত করবেন। এরপরে তিনি আজকে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, এখানে আসবেন 10:30 এরপর 11টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট নামক যে স্থানটি রয়েছে সেখানে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে এবং এখানে সুধী সমাবেশে তিনি যোগদান করবেন। এরপরে কিন্তু 11:45 সিলেট জেলার যে সদর উপজেলার কান্দিগাঁও রয়েছে সেখানে তিনি বাসিয়া খাল খনন অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর বাসিয়া খাল খনন অনুষ্ঠান স্থলে উপস্থিতি ও খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধনের কথা রয়েছে। তিনি আসলে সার্কিট হাউসে 1টার দিকে তিনি অবস্থান করবেন, বিরতি রয়েছে এখানে। পাশাপাশি বেলা 3টায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের নতুন করে স্পোর্টস যেটি রয়েছে, নতুন করে স্পোর্টসের উদ্বোধন করতে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হবেন। এরপরে শিল্পকলায় প্রোগ্রাম রয়েছে, এরপরে কিন্তু আসলে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর যেটা রয়েছে সেটির উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ঢাকার পথে রওনা করবেন। এই পুরো কর্মসূচিকে ঘিরে কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি রয়েছে। পাশাপাশি অন্যান্য যেসব বিশেষ বাহিনী রয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো কর্মসূচিকে ঘিরে সিলেটের মানুষ উজ্জীবিত, কেননা প্রধানমন্ত্রী আসছেন এবং তার দলীয় যেসব নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু প্রস্তুতি রেখেছেন। এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের প্রধানমন্ত্রীর কর্মসূচির সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হলেও সংবিধান সংশোধন বনাম সংস্কার পেঁচে আটকা রাজনীতি। সংশোধন নয়, সংস্কার চায় বিরোধী দল। এজন্য সংসদ ও রাজপথ সরব থাকার বার্তা তাদের। অন্যদিকে সংবিধান সংশোধনে বিশেষ কমিটিতে শেষ পর্যন্ত বিরোধী দল যুক্ত হবে বলে প্রত্যাশা সরকারি দলের। বলছে আলোচনাতেই মিলবে সমস্যার সমাধান। হাসান ওয়ালের রিপোর্ট। সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। জুলাই জাতীয় সনদ এক অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে মাননীয় স্পিকার বিএনপি। এটাকে আমরা তো সবাই মিলে চাই যে দেশটা এগিয়ে যাক। নানা ইস্যুতে বিরোধী দলের 4টি ওয়াকআউট, আবার জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দল ও বিরোধী দলের ঐতিহাসিক ঐক্য। এছাড়াও রাষ্ট্রপতির ভাষণের ওপর 40 ঘন্টার বেশি আলোচনা। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের ভাগ্য নির্ধারণে ছুটির দিনে অধিবেশন চলাসহ 25 কর্মদিবসে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সমবেত সদস্যবৃন্দ, জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে বিরোধী দলের সংসদের উত্তাপ কখনো হালকা বয়ানে ছড়ায় রাজপথেও। সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। সংবিধান সংস্কারের দাবি তোলা বিরোধী দলের কাছে তালিকা চেয়ে সংবিধান সংশোধনে 17 সদস্যের বিশেষ কমিটি গঠন করে সরকার, কিন্তু তাতে সাড়া দেয়নি বিরোধী দল। বরং সংসদ ও রাজপথ দুই জায়গাতেই সোচ্চার থাকতে চান তারা। তবে কমিটিতে তারা থাকবেন এমন আশায় সরকার। সংশোধনী তো যে কোনো সময় করা যায়, কিন্তু আমরা তো জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে তো একটা সংস্কারের জন্য। জনগণের কথাটাকেই সরকারের কানে পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের রাজপথের যে কর্মসূচি 11 দলীয় জোট হিসেবে সে কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। গণতন্ত্র রক্ষার জন্য ওনারা সরকারি দলকে পজিটিভলি সহযোগিতা করবেন। রাজপথের সমস্যা সমাধান হবে না, আলোচনার সমস্যা সমাধান করতে হবে, সবাই পজিটিভ হতে হবে। সংবিধান সংশোধনী প্রক্রিয়ায় বিরোধী দল অংশ নেবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নীতি নির্ধারণী বৈঠকে নিতে চায় বিরোধী দল, আর আলোচনায় সমাধান দেখছে বিএনপি। ওনারা প্রস্তাব একটা দিয়েছে, আমরা সময় নিচ্ছি, জামাতের নীতি নির্ধারণী বৈঠক বসে এরপরে ঠিক করবে আমরা কয়জন যাব, কিভাবে যাব বা যাব না। আমরা এগুলো তো আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের কথা আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা আশা করব তারা তাদের নামগুলো দেবে এবং সংবিধান সংশোধনের যে বিষয়গুলো আছে আমরা একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে করার চেষ্টা করা হবে। 1 জুন সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর কথা রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা এর মধ্যেই কেটে যাবে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত মতভেদ ও রাজনৈতিক সংকট। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে এখনো জলাবদ্ধতায় বর্ষা মৌসুম নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। পানি নিষ্কাশনের 1700 কোটি টাকার প্রকল্প নিয়েছে 2টি সিটি। তবে ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণে ধীর গতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগর পরিকল্পনাবিদগণ বলছেন, পরিকল্পনা ও সমন্বয় ছাড়া কাজে আসবে না কোনো প্রকল্পই। বিস্তারিত সাইফুল ইসলামের ছবিতে রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর নিউ মার্কেট, রাজারবাগ, ধানমন্ডি সহ
সমান পানিতে জলাবদ্ধতার চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এ চিত্র গেল বছরের হলেও চলতি মৌসুমে মে মাসের প্রথম দিনের বৃষ্টিতে হাঁটু সমান পানিতে রাজধানীর রাজারবাগ সহ বেশ কয়েকটি এলাকা। প্রতি বছর বর্ষা এলেই তড়িঘড়ি করে বেশ কিছু কার্যক্রম হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। চলতি মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সড়ক ও ড্রেনেজ সংস্কারের কাজ শুরু করেছে মিরপুর কাজীপাড়া এলাকায়। 1 মাস ধরে চলা খোঁড়াখুড়িতে কোথাও ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি, কোথাও আবার সরু বাঁশে খোলা ড্রেন পাড়ি দিতে ঘটছে দুর্ঘটনা। এটা তো আসলে আরেকটু সতর্কতার সঙ্গে কাজটা করলে ভালো হতো। আমি গতকালকেও দেখেছি একজন পড়ে গেছে। আসলে এই রোডটা আমি মনে করি যে খুব দ্রুতই এটা ইয়ে করা উচিত, ঠিক করা উচিত। এলাকাবাসীর খুব পুরনো পাইপ অক্ষত থাকা সত্ত্বেও বসানো হচ্ছে নতুন পাইপ, পার্থক্য মাত্র 6 ইঞ্চি, যা দিয়ে সহজেই বের হবে না ময়লা আবর্জনা। অথচ এই কাজের টেন্ডারের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাদ্দ দিয়েছে 12 থেকে 38 কোটি টাকা। ড্রেনটা পরিষ্কার করলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যেত। পাইপগুলো বসাচ্ছে যে পাইপ থেকে এটা যে আরো বড় পাইপ বসাইতো, তা তো না, একই পাইপের অবস্থা। ফ্লোটা আগে ক্লিয়ার করতে হবে। যদি ওই মাথা দিয়ে পানিটা না যায়, আপনি সারা বছর যদি পানি এটা পরিষ্কার করেন, তাতে কিন্তু বেনিফিট আসবে না। 2024 থেকে 26 এই 2 অর্থ বছরে বাজেট নথি বলছে রাজধানীর জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা এবং খাল উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে 2 সিটি কর্পোরেশন মিলে প্রায় 1700 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। 2 সিটি কর্পোরেশন বলছে বিগত সময়ের অনিয়ম কাটিয়ে নতুন করে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন তারা। খাল এবং ড্রেনেজ অব্যাহতভাবে পরিষ্কারের মধ্যে ক্লিন করার চেষ্টা করছি। দীর্ঘ 15 বছরে পরিষ্কারই হয়নি। এটা নিয়ে আমরা কয়েকদিন আগে করার চেষ্টা করেছি, সেটা আস্তে আস্তে করছি। যদি করে থাকে তাহলে সে ছাড় পাবে না, বলছে এটা আমার জন্য একটা সুবিধা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পরিকল্পনাবিদ বলছেন জলাবদ্ধতা নিরসনের নামে শত শত কোটি টাকা খরচ হলেও ফল পাওয়া যাবে না। এর জন্য প্রয়োজন পরিকল্পনা, সমন্বয় ও কঠোর জবাবদিহিতা। শত শত কোটি টাকা যাচ্ছে, কিন্তু আমাদের যে এই পুরো নেটওয়ার্কটাকে তৈরি করা, ব্যবস্থাপনা করা, ময়লাগুলো জমে না থাকে সেটা করা, সেই দিকে কোনো ধরনের আগ্রহ নাই। আমরা এই ধরনের নজির তৈরি করতে পারিনি। বারবার আমরা নতুন প্রকল্প নেওয়ার দিকে আগ্রহ। তাহলে যারা দুর্নীতি করেছেন, যাদের কারণে আমাদের ভোগান্তি, তাদেরকে অবশ্যই আইনের আওতায় দ্রুত আনা উচিত। সরকারি বাজেট বিশ্লেষণ করে দেখা যায় ঢাকার এই জলাবদ্ধতা নিরসনে প্রায় 2 অর্থ বছরে খরচ করা হয়েছে 2 থেকে 2500 কোটি টাকা, যার বাস্তবিক ফল এই হাঁটু পরিমাণ পানি, আবার কোথাও কোমর পরিমাণ পানি। সরকারি এসব কাগজে কলমের প্রকল্পের বাস্তবিক ফল কিন্তু কোনোই পাচ্ছে না নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন যে এসব প্রকল্প যদি জবাবদিহিতার আওতায় আনা না হয়, তাহলে রাজধানীর যে জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা তা কখনোই নিরসন করা সম্ভব নয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর এবং সরাইল উপজেলার হাওড়া অঞ্চলে অন্তত 30 ভাগ জমির ধান পানিতে তলিয়ে গেছে। তবে জেলার উঁচু এলাকার বেশিরভাগ এলাকায় ধান পেকে যাওয়ায় কাটতে শুরু করেছেন কৃষক। শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ধানের দাম বাড়ানোর দাবি তাদের। আর খাদ্য বিভাগ বলছে চলতি বছর সরকার কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান কিনবে। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। হাওড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা, ডুবে যাওয়া ধান কাটছেন কৃষক। চলতি সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল উপজেলার হাওড় অঞ্চলের অন্তত 30 ভাগ জমির ধান পানিতে তলিয়ে গেছে। বর্তমানে পাকা ও আধা পাকা ধান কাটছেন কৃষক। তবে অনেক ধান কাটার মতো অবস্থা না থাকায় লোকসানের আশঙ্কা তাদের। খুব কষ্ট করে আমরা ধান উড়াইতেছি, অনেক ধান থাকবো ফাইনাল চলে। বৃষ্টির পানিতে ধানের জমি তুলে যাওয়াতে আমাদের ক্ষেত কাটাতে অনেক কষ্ট হইতেছে। হাওড়ের বাইরে জেলার উঁচু এলাকার চিত্র অবশ্য ভিন্ন। বেশিরভাগ এলাকায় ধান পেকে যাওয়ায় কাটতে শুরু করেছেন কৃষক। তবে শ্রমিকের মজুরি বেশি হয় ধানের দাম বাড়ানোর দাবি তাদের। কামলা হয়েছে 1200-1500 আর ধান হয়েছে 700-800। লেবার ভাড়া দিয়ে গেট আমরা সমান কোনো লাভ নাই। ধানে ধরলে 800 গৃহস্থ কেন করে হারাতে হবে। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বৃষ্টি থেমে গেলে হাওড় অঞ্চলে সব ধান কাটা সম্ভব। আর জেলা খাদ্য বিভাগ জানান চলতি বছর সরকার কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান কিনবে। ধানের ফলন ভালো হয়েছিল, আবহাওয়া অনুকূলে ছিল, কোনো রোগ বালাই তেমন একটা সমস্যা হয় নাই। আশা করি কৃষক ফসল ঘরে তুলতে পারলে তারা লাভবান হবে। ধানের মূল্য হলো প্রতি কেজি 36 টাকা কেজি। প্রত্যেক কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান দিতে পারবে। বিগত সময়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায়
যে কৃষকগণ আমাদের সরকারি গুদামে ধান দিয়েছেন তারা অভ্যস্ত। আশা করা যায় এবারেও আমরা সফল হতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 4,90,000 মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, বৃষ্টি আর পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওরে 1000-এর বেশি হেক্টরের জমির পাকা ধান তলিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। উজ্জ্বল, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ উত্তরের উপজেলা নাসিরনগরে গত কয়েকদিন ধরে পানি বাড়তে থাকায় হাওর অঞ্চলে যে আধা পাকা ধান সেগুলো কিন্তু চলে গেছে পানির নিচে। এই মুহূর্তে আমি আছি মেদির হাওরে। এই মেদির হাওরে কিন্তু কৃষকেরা কিন্তু ডুবিয়ে ডুবে যে ধান কাটছে। তারা বলছেন যে প্রায় 3 থেকে 4,000 বিঘার জমি আধা পাকা ধান কিন্তু আগাম এই যে হাওর অঞ্চলে যে পানি এসেছে সেই পানির নিচে তলিয়ে গেছে। তারা এখন অনেক কষ্টে কিন্তু তাদের একমাত্র ফসল, বছরে যে ধানগুলো তাদের জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সেই ধানটুকু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তারা অনেক কষ্টে ধান কেটে আনলেও সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গোখা দুই হিসাবে তারা ব্যবহার করছে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি অনেক সময় যে হাওরের যে বর্তমানে যে দুর্যোগ, অর্থাৎ প্রাকৃতিক কালবৈশাখী, ঝড়, বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন সবগুলো মিলিয়ে কিন্তু হাওরের চরম অবস্থা বিরাজ করছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন একমাত্র ফসল দিয়ে তারা পুরো বছর জুড়ে তাদের চলতো পরিবারের জীবন জীবিকা, সেই ফসলটুকু হারিয়ে তারা অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন। এবং বর্তমানে যে হাওড় অঞ্চলে পানি বাড়ছে, অর্থাৎ এই হাওড়ের উপর যে 2টি নদী চলে গেছে, একটি হচ্ছে গোয়ালনগরের বেমালিয়া এবং এই হাওড়ে আছে লঙ্গর নদী। এই 2টি নদী কিন্তু যুক্ত হয়েছে মৌলভীবাজারের মনু এবং হবিগঞ্জের খোয়াই নদীর সাথে। সেই পানিগুলো কিন্তু এই হাওড় হয়ে কিন্তু কিশোরগঞ্জের অষ্টগ্রামে গিয়ে পড়ছে মেঘনা নদীতে। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি, বর্তমানে যে আমি হাওড়টিতে দাঁড়িয়ে আছি মেদির হাওড়, তার পাশে কিন্তু হবিগঞ্জ উপজেলার লাখাই উপজেলা এবং এর পাশে কিন্তু কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা। এই উপজেলার সাথে মেঘনা হাওড় বৃষ্টিত হওয়ার কারণে এখানে যে নিচু জমিগুলো আছে সেগুলো কিন্তু বছরে একটি মাত্র ধান হয়। সেই ধানগুলো কিন্তু আগাম এই বন্যার কারণে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং অনেক ধান কিন্তু পচে নষ্ট হয়েছে। ইতিমধ্যে তারা কৃষকরা অভিযোগ করেছেন যদি তাদেরকে ভর্তুকি না দেওয়া হয় তারা বছরে একটি মাত্র ধান হারিয়ে কিন্তু তারা অনেকটা দিশাহারা হয়ে পড়বেন এবং সরকারের কাছে কিন্তু তারা ভর্তুকি দাবি করেছে। বছরে যেহেতু আগাম বন্যার কারণে হাওড় একমাত্র ফসল সেটি হারিয়েছেন। আপনাকে জানিয়ে রেখে বাংলাদেশের যে 8টি হাওর বেষ্টিত জেলা তার মধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া একটি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবার 6টি জেলা থেকে তারা ধান সংগ্রহ করবেন বেশি পরিমাণ, যদিও ব্রাহ্মণবাড়িয়ার পরিমাণ অনেকটাই কম। আমরা কথা বলেছিলাম খাদ্য বিভাগের সাথে, খাদ্য বিভাগ বলছে চলতি মৌসুমে 11,055 মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি ধরে কেনা হবে। কিন্তু কৃষি বিভাগ বলছে যে এই ক্রয় অভিযান সেটি অনেকটাই অপ্রতুল। কৃষি বিভাগ বলছে এবার 4,90,000 টন কিন্তু ধানের উৎপাদন তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই ধান থেকে প্রায় 1,700 কোটির উপরেও ধান কিন্তু তারা বিক্রির আশঙ্কা করছেন। সব মিলিয়ে এইটুকু ছিল আমার কাছে হাওড় অঞ্চল থেকে যে কৃষকদের দুর্দশা এবং ধান কাটার সর্বশেষ তথ্য আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। সকালের সময় আরও থাকছে। সমুদ্রের হাওয়ায় ঘুরছে টারবাইন। কক্সবাজারে তৈরি হচ্ছে বিদ্যুৎ। প্রতি ঘন্টায় জাতীয় গ্রিডে 30 থেকে 66 মেগাওয়াট সরবরাহ। ঢেউ ভিত্তিক উৎপাদনের জন্য সম্ভাবনাময়। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এবারের হজ যাত্রায় ভোগান্তি না থাকলেও মিনা মুজদালিফায় অবস্থানকালে সেবা নিয়ে শঙ্কায় খোদ হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। একই তাঁবুতে বিভিন্ন দেশের নাগরিকদের থাকার ব্যবস্থা করার কারণেই এমন শঙ্কা সংগঠনটির। এই জন্য সৌদি সরকারের অনলাইন বুকিং সিস্টেমকে দায়ী করছে ধর্ম মন্ত্রণালয়। তবে হাব বলছে নির্ধারিত সময়ের মধ্যে প্রতি হজ যাত্রীর জন্য 3.5 লাখ টাকা দিলেও জমা দিতে দেরি করে অন্তর্বর্তী সরকার। এতে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করতে হবে হজ পালনকারীদের। সমাধানে এখনও আলোচনা করে যাচ্ছে সরকার ও হাব। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। চলতি বছর কোনো ঝামেলা ছাড়াই আল্লাহর সান্নিধ্যে মক্কার উদ্দেশ্যে যাত্রা করছেন মুসল্লিরা। দীর্ঘ সময়ের এই কাফেলায় সৌদি আরব পৌঁছে স্বস্তির সঙ্গে মহান রবের নিকট আরাধনা করবেন এমন প্রত্যাশায় হাজিরা। এখানে যেভাবে সেবা পেলাম ইনশাআল্লাহ আমরা ওইখানেও হয়তো ওইভাবে সেবা পাবো, সে আশা নিয়ে আছে। আমরা বাঙালি খাবার খেতে চাই, কারণ আমরা যদি ওখানে গিয়ে অন্য খাবার খেতে হলে আমরা
অসুস্থ হয়ে যাব, আমরা আমাদের ইবাদত ঠিকমতো করতে পারবো না। তবে অনেকটা শঙ্কা তৈরি হয়েছে সৌদি সরকারের অনলাইন সিস্টেম নিয়ে। হজের নানা কার্যক্রমের মধ্যে জিলহজ মাসে মিনা ও মুজদালিফায় অবস্থান করতে হয় 4 থেকে 5 দিন। অন্য বছর একটি তাঁবুতে এক দেশের হাজিদেরই রাখা হতো, কিন্তু চলতি বছর অনলাইন বুকিং সিস্টেমে এক তাঁবুতে রাখা হবে বিভিন্ন দেশের হাজিকে। নতুন নিয়মে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করতে হবে এক এজেন্সির হাজিদেরও। এতে বিশেষ করে খাওয়া সহ বিভিন্ন সেবায় বিঘ্ন ঘটার শঙ্কা দেখছে হাব। এখানে একটা চ্যালেঞ্জ আছে যে ওখানে যে মোয়াল্লেমেরা যে খাওয়ার করে, তারা যদি আপনার খাওয়াটা যদি বাঙালিদের জন্য আলাদা পাক করে আর নাইজেরিয়াদের জন্য বা অন্য দেশের জন্য আলাদা পাক করে, তাহলে কোনো সমস্যা হবে না। ধর্ম মন্ত্রণালয় বলছে দ্বিপাক্ষিক চুক্তি থাকায় এই পদ্ধতি থেকে বের হয়ে আসা কঠিন। আগে আমরা একই এরিয়াতে আমাদের সবগুলো এজেন্সির তাঁবু ছিল, এবার ওই রকম না যে একটা জোনের মধ্যে, কিন্তু জোনের মধ্যেই দেখা যাচ্ছে যে আমাদের হয়তো 3টা তাঁবু আছে, এর মধ্যে দেখা যাচ্ছে আবার অন্য একটা দেশের হয়তো 2টা তাঁবু আছে, এরপর আবার আমাদের তাঁবু আছে, এরকম হয়েছে। আসলে এটি তো একদম তাদের অনলাইন সিস্টেম এবং তারা প্রত্যেকের সঙ্গে চুক্তি করেছে। তবে হাব সভাপতির অভিযোগ, 6 মাস আগে অন্তর্বর্তী সরকার তাঁবু ও কোরবানি ফি বাবদ প্রতি হাজির জন্য 3.5 লাখ টাকা নির্ধারিত সময়ে জমা না দেয় তৈরি হয়েছে এই জটিলতা। এটা সরকারের মাধ্যমে আমরা তাঁবুটা সরকারের খাতে আমরা টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু সরকার ডিউ টাইমে টাকাটাই দেয়া নাই, না দেওয়ার কারণে আমরা তাঁবুটা বিচ্ছিন্নভাবে পাইছি, একগুচ্ছভাবে আমরা পাইনি। আমাদের সরকার পক্ষ থেকে এ বিষয়ে একটা আধা সরকারি পত্র প্রেরণ করা হয়েছে। হাবের দাবি, হজের দ্বিপাক্ষিক ইস্যুগুলোর বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বেশি অভিজ্ঞ। সঠিক সময়ে টাকা জমা না দেয় ভোগান্তির দায় এড়াতে পারেন না তারাও। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসে বৃহত্তর চট্টগ্রাম থেকে রফতানি হয়েছে 74,000-এর বেশি জনশক্তি। তবে সৌদি আরব, আরব আমিরাত এবং ওমান সংকটে থাকায় চট্টগ্রাম থেকে কিছুটা কমলেও শীর্ষস্থান ধরে রেখেছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো হলো বাংলাদেশের জনশক্তি রপ্তানির মূল অঞ্চল। তবে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এসব দেশে কর্মসংস্থান কমে আসার আশঙ্কা থাকলেও জনশক্তি রপ্তানি বাড়িয়েছে বাংলাদেশ। জনশক্তি রপ্তানি ব্যুরোর তথ্য বলছে, যুদ্ধের আগে 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে জনশক্তি রপ্তানি হয়েছিল 3,22,291 জন। আর চলতি বছরের প্রথম 4 মাসে এই সংখ্যা 74,491 জন। যুদ্ধের কারণে কিছুটা স্লো গতি হওয়াতে আমাদের কিন্তু যাচ্ছে, সৌদি আরবে বেশি যাচ্ছে, আর অন্যান্য বিভিন্ন ইউরোপ কান্ট্রি তো আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে। গত বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষস্থানে ছিল কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়া এবং চতুর্থ স্থানে ছিল চট্টগ্রাম। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চিটগংয়ের ট্রেন্ডটা হচ্ছে মিডল ইস্ট ভিত্তিক। আপনি যদি দেখতে চান পূর্ববর্তী আপনার পরিসংখ্যান যদি আপনি ঘেটে দেখেন, তাহলে ম্যাক্সিমাম যাত্রী গিয়েছে কিন্তু প্রথম যদি ধরেন ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে সৌদি আরবিয়া, দেন হচ্ছে ওমান। কিন্তু বর্তমানে এই 3টা দেশে ভিসার জটিলতা দেখা দিয়েছে। অস্থিরতার মাঝেও চট্টগ্রামের বাসিন্দারা জীবিকার সন্ধানে ছুটছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমি কাতার যেতে চাই, আমি ওখানে গিয়ে আমি ড্রাইভিং জব করব। সৌদি আরব যেতে যাচ্ছি, ওখানে আমার বোনের হাজব্যান্ড আছে এবং উনি এখানে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে এবং নিজের প্রোডাকশন করে সব কিছু। ওইখানে আমাকে ক্যাশিয়ার হিসেবে নিয়ে যাচ্ছে। এখানে যাচ্ছি রেস্টুরেন্টের ভিসায়, তো আজকে আসছিলাম এখানে ফিঙ্গারের কাজে। কাতারের পরিস্থিতি সব দেশের চেয়ে মোটামুটি ভালো, ওই জন্য কাতার যাওয়ার জন্য আগ্রহ। বছরে 3 থেকে 4 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায় বৃহত্তর চট্টগ্রামের 11 জনের প্রবাসীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজার উপকূলের বাতাস পরিণত হয়েছে বিদ্যুৎ উৎপাদনের শক্তিশালী উৎসে। জেলার বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়মিত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই অঞ্চল বায়ুবিদ্যুতের পাশাপাশি সমুদ্র ঢেউ ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মতো আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। মোহাম্মদ ফরাজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
সমুদ্রে হাওয়ায় ঘুরছে বিশাল বিশাল ব্লেড। প্রতিটি ব্লেডের দৈর্ঘ্য 60 মিটার। 90 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা দানবীয় টারবাইনগুলো বাংলাদেশের নতুন শক্তির প্রতীক। কক্সবাজারে এখন বাতাসেই হয়ে উঠছে বিদ্যুতের জ্বালানি। কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল জুড়ে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে 22টি বায়ুবিদ্যুৎ টারবাইন। প্রতিটি টারবাইনের জন্য ব্যবহার করা হয় 20 শতক জমি। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 3 মেগাওয়াট। বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে 3 মিটার ছাড়ালে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ দিয়ে যাচ্ছে এবং যে পরিমাণ বিদ্যুৎটা দিচ্ছে এখন অ্যাভারেজে প্রায় 30 মেগাওয়াটের উপরে প্রতি ঘন্টায় আমরা গ্রিডে বিদ্যুৎ দিতে পারতেছি। সংশ্লিষ্টরা বলছেন এটি সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, যেখানে শুধু প্রাকৃতিক বাতাসের শক্তি রূপান্তর করা হয় বিদ্যুতে। শীতকালে বিদ্যুৎ উৎপাদন কম হলেও গ্রীষ্মকালে বায়ুচাপ বেশি থাকায় বর্তমানে ঘন্টায় গড়ে 30 থেকে 66 মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই প্রযুক্তিতে বাংলাদেশে আসাতে আমাদের আরও কিছু সম্ভাবনা চারদিকে রয়েছে সমুদ্র বেষ্টিত করে, সেদিকে আমরা এগুলোকে সম্প্রসারণ করলে আমরা আরও বেশি সুফল পাব। উৎপাদিত বিদ্যুৎ খুরুশকুল সাব স্টেশন হয়ে 40টি গ্রিড টাওয়ার অতিক্রম করে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। কক্সবাজার শহরে মোটামুটিভাবে দেখা যায় ওরা 15, 20, 30 মেগাওয়াটের মতো সরবরাহ করতেছে রেগুলার। ব্যবসায়ীরা বলছেন এই অঞ্চল শুধু বায়ুবিদ্যুৎ নয়, সমুদ্র ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো নতুন প্রযুক্তির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এখানে বায়ুবিদ্যুতের একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের যে চপলদণ্ডিতে আমাদের এই মুহূর্তে যে আমরা বায়ুবিদ্যুৎ কেন্দ্রটা আমরা করেছি, এটা কিন্তু আমাদেরকে একটা নতুন একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে গত 2 বছরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 2,41,000 মেগাওয়াট বিদ্যুৎ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরও থাকছে। সিরিজ নির্ধারণের টি-20তে বাংলাদেশ নিউজিল্যান্ড লড়াই দুপুরে জিতলেই 20 ওভারের ক্রিকেটে দেশের সফলতম অধিনায়ক হবেন লিটন। শেষ ম্যাচেও অপরিবর্তিত দিন সংস্কার নেই খাগড়াছড়ির অর্ধশত প্রাথমিক বিদ্যালয় ভবনের। শুষ্ক মৌসুমের তীব্র গরম ও বর্ষায় বৃষ্টিতে ভিজেই চলছে পাঠদান। বন্যায় কখনো কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায় পুরো বিদ্যালয় এলাকা, আর এতেই ব্যাহত হচ্ছে পাঠদান। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য এবং তাপস ত্রিপুরার ছবি নিয়ে রিপোর্ট। জরাজীর্ণ কাঁচা ভবন, বাঁশের বেড়ার বেশিরভাগ অংশই ভঙ্গুর। বৃষ্টির দিনে চালের ছিদ্র দিয়ে পানি পড়ে মেঝেতে। জরাজীর্ণ ঘোষণা করেও সংস্কারহীন খাগড়াছড়ির অর্ধশত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এমনকি এসব বিদ্যালয়ে নেই খেলার মাঠ ও শৌচাগার। শুষ্ক মৌসুমে তীব্র গরম ও বর্ষায় বৃষ্টির পানিতে ভিজেই চলে পাঠদান। বন্যায় কখনো কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায় পুরো বিদ্যালয় এলাকা। এতে ব্যাহত হচ্ছে কোমলমতিদের পাঠদান। স্কুলে মাত্র 2টা ক্লাসে এই সব ক্লাস করতে হয়। আমাদের খেলার জন্য মাঠ নেই। এখানে পানি পড়ে, এখানে আমরা যদি এক্সিবি স্কুলটা করতে পারতাম তাহলে আমাদের লেখাপড়া মানটা আরো বাড়াতে পারতাম আমরা। সংকট সমাধানে কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো সুরাহা মিলছে না জানান শিক্ষকরা। রিসেন্টলি নাকি একটা ওয়াশ ব্লকের জন্য অনুমোদন এসেছিল এবং লোকও এসেছিল, কিন্তু ওনারা এসে আবার ফিরে চলে গেছে। কিসের জন্য হচ্ছে না সেটা আমরা বলতে পারছি না। বিদ্যালয়ের ভবন যতদূর আমাদের পর্যাপ্ত হওয়া দরকার, ক্লাসরুমটা ঠিক সেরকম পর্যাপ্ত হওয়া দরকার, সেভাবে পাচ্ছি না। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে আশঙ্কা রয়েছে সংকট প্রকট হওয়ার। তবে এসব বিদ্যালয়ের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। খাগড়াছড়ি সদর উপজেলা সবচেয়ে ভবনের অবস্থাগুলো একটু বেশি দিক দিয়ে একটু জরাজীর্ণ বলতে হবে, কারণ এগুলো অনেক আগে নতুন ভবন নির্মাণের জন্য আমরা অনেক সময় প্রস্তাব পাঠাচ্ছি, কিন্তু এখনো আসছে না। কিছু কিছু স্কুলের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিছে যে ঠিকাদারদেরকে আর পাওয়া যাচ্ছে না, তো তারা হাফ ডাউন অবস্থায় রেখে গেছে। তো এটা পরবর্তীতে এলজিডির মাধ্যমে কিভাবে সম্পন্ন করা যায় সেটা একটা প্রক্রিয়াধীন আছে। শিগগিরই ভবন নির্মাণের চেষ্টার আশ্বাস জেলা পরিষদের। স্কুল করার দরকার বলে মনে করি। একতলাতে একেবারে খোলা, 2 তলা 3 তলা এটা স্কুল করতে হবে। এলজিডি, জেলা পরিষদ ওনাদেরকে বলে যেভাবে হোক দেওয়ার চেষ্টা করব। শিক্ষা বিভাগের তথ্য মতে খাগড়াছড়িতে মোট 595টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। দিনের পর দিন গাছ উজাড় হচ্ছে পার্বত্য অঞ্চলের বনাঞ্চল। অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি চক্র প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে কাটছে গাছ।
অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। সোলকান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছে জাকির। প্রাকৃতিক বনের ভেতরে পড়ে আছে অসংখ্য কাটাগাছের গোড়া, কেটে ফেলা হচ্ছে শতবর্ষী এসব বৃক্ষ। বান্দরবানের আলীকদম উপজেলার চৈখং ও তৈন রেঞ্জের বিভিন্ন গ্রামের বনভূমি ছিল জীববৈচিত্র্যের এক উর্বর ভাণ্ডার। শত প্রজাতির বৃক্ষ, বন্যপ্রাণী আর পাখির কোলাহলে মুখর ছিল পুরো এলাকা। কিন্তু একের পর এক বৃক্ষ নিধনে উজাড় হচ্ছে বনাঞ্চল। এখানে বন্যপ্রাণী পশু পাখি ছিল, কিন্তু এখন বড় বড় গাছগুলো কেটে নিয়ে যাওয়ার পরে আর এখন কিছু বন্যপ্রাণীও তো কিছু নাই। শুধু আলীকদম নয়, জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি সহ আশেপাশের বনাঞ্চলেরও একই দশা। এলাকাবাসীর অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র দিনের পর দিন বনাঞ্চল ধ্বংস করছে। এতে কমে যাচ্ছে বৃষ্টিপাত, শুকিয়ে যাচ্ছে পানির উৎস, দেখা দিচ্ছে তীব্র পানির সংকট। বড় বড় গাছ কাটতেছে আর পানি পাওয়া যায় না, আর পশু পাখি এলে থাকিতে জায়গা নাই, আর 200-300 একর সবগুলো কাটতেছে। এত বড় গাছ বিভিন্ন কাজ করছে, অনেক পানি সমস্যা আছে, এরকম লাগে। এখন গাছ বন্ধ করছে, আমি অনেক ক্ষতি দিয়া। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। আমাদের পক্ষ থেকে যতটুকু পানি নিবৃত্ত করার চেষ্টা করবো এবং অপরাধীকে ধরে হোক বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বন আইনে বা ট্রানজিট রুল অনুযায়ী বা মোবাইল কোর্টের মাধ্যমে যেভাবে হয় আর কি, যেটা সহজ হয় সুন্দর হয়, সেভাবে আমরা আমাদের পক্ষ থেকে করব। বন বিভাগের তথ্য মতে আলীকদমের তৈন রেঞ্জ ও চৈখং রেঞ্জে 5700 একর বনভূমি রয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। দিনে পর্যটন নগরী কক্সবাজারে ভিড় করেন হাজারো ভ্রমণ পিপাসু। তবে সাগর এখনও উত্তাল থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টানিয়ে জারি করা হয় সতর্কতা। আর পর্যটক আকৃষ্ট করতে অনেক হোটেল মোটেল দিচ্ছে বিশেষ ছাড়। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পর্যটকের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কয়েকদিন ধরে বজ্রপাত ও ভারী বর্ষণে সাগর পার ছিল পর্যটক শূন্য। বৈরী আবহাওয়ার বিরতি মিলতে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। নীল জলরাশি আর বালিয়াড়ির বিস্তীর্ণ প্রান্তরে পরিবার পরিজন নিয়ে পর্যটকদের উচ্ছ্বাস। ঘোড়ায় আজকে প্রথম উঠেছে আর কি, খুব ভালো লাগছে। প্রিয়জনের সাথে কক্সবাজার ঘুরতে এসে আমার অনেক ভালো লাগতেছে। এখানে পরিবেশ অনেক সুন্দর উপভোগ করতেছি, যেমন বাইক চড়তেছি, ওয়েদারটা খুব উপভোগ করতেছি এবং কিছুদিন থেকে আরো বেশি উপভোগ করব। অনেকে আছেন যারা আমাদেরকে নক দিয়ে থাকেন যে বিশেষ করে শুক্রবারটাকে আসলে মিস করতে চায় না। তবে আনন্দ ঘন এই ভিড়ের মাঝেও সমুদ্রে রয়ে গেছে ঝুঁকি। বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে এখনও 3 নম্বর সতর্ক সংকেত বহাল। এরই মধ্যে কিছু পর্যটককে নির্দেশনা না মেনে উত্তাল সাগরে নেমে পড়তে দেখা যায়। তাদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। কেউ যেন মাস্কারা না যায়, কেউ যেন আউটসাইডে গোসল না করে। আমরা সবাইকে বলে যাচ্ছি, আপনারা যদি থাকেন হাঁটু পানি পর্যন্ত থাকেন, যে লাইফগার্ড যে জায়গায় আছে ওই জায়গায় পর্যন্ত থাকুন। এদিকে হোটেল রিসোর্টগুলোতে চলছে বিশেষ ছাড়। পর্যটকরা জানে আরও বেশি আসতে পারে, সর্বোচ্চ ডিসকাউন্টের আওতায়, যে আপ টু 50%-এর আওতায় আমরা গেস্টদের জন্য নিয়ে এসেছি। হোটেল মোটেলগুলোতে বিশেষ ছাড় থাকায় কক্সবাজারে ছুটছেন অনেকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি। 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 22.55 কোটি টাকা। বিএফডিসি বলছে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর এত রাজস্ব আদায় হয়নি কখনো। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস পুন্নার ছবিতে রিপোর্ট। দেশের মিঠা পানির মাছের অন্যতম উৎস কাপ্তাই হ্রদ, যেখানে বছরে 9 মাস নিরবিচ্ছিন্নভাবে মাছ আহরণ করা হয়, যার মধ্যে রয়েছে চাপিলা, কাচকি আর কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ। বিএফডিসির তথ্য বলছে 2020-21 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 12.1 কোটি টাকা। এরপর থেকে ধারাবাহিকভাবে কমতে থাকে আয়ের পরিমাণ, কিন্তু 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের রেকর্ড ভেঙেছে বিএফডিসি। এবারের পরিমাণ 22.55 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন এটি কাপ্তাই হ্রদ সৃষ্টির পর থেকে সর্বোচ্চ রাজস্ব। ফলের পিছনে কারণ হিসেবে বলা যেতে পারে যে মনিটরিং
এখানে তো ধরেন যে অনেকগুলো জায়গা থেকে আমাদের স্টেশনগুলো সাব স্টেশনগুলো অপারেট করা হয়। তো এই সাব স্টেশনগুলোকে আমরা বিভিন্ন সিসি ক্যামেরা বা বিভিন্ন ওজন ডিজিটাল স্কেলের মাধ্যমে আমরা নিয়ে আসছি। সঠিক সময়ে হ্রদের পানি বাড়ার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধির কারণে এবার রাজস্ব বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। ছোট মাছের যেহেতু গত বছর আমরা পানি তাড়াতাড়ি হওয়াতে আগাম বৃষ্টি হওয়াতে ছোট মাছের পরিমাণ বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়াতে মাছের রেভিনিউটা বাড়ছে। কম রেভিনিউ দিয়ে আশা করি মোটামুটি রাজস্ব আদায়টা স্বয়ংসম্পূর্ণভাবে আশা করি আদায় হবে। যদি সবাই সুযোগ সুবিধা পায়, আমার মনে হয় সবাই মাছগুলো এদিকে বৈধভাবে নেওয়ার চেষ্টা করে। 1962 সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় 725 বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদ। এখানে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন 26,000 জেলে। সময় সংবাদ, রাঙামাটি। সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও শুরু হয়েছে খাল কাটা কর্মসূচি। এই কাজ সমাপ্ত হলে এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মত সংশ্লিষ্টদের। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবিতে আরও একটি রিপোর্ট। পাহাড়ের পাদদেশে সারিবদ্ধভাবে শত শত নারী পুরুষ খনন করছেন খাল। কেউ বহন করছেন মাটি, কেউ বা সমান করছেন খালের পার। রাঙামাটির ছাপছড়ি ইউনিয়নে গেলেই চোখে পড়বে এমন দৃশ্য। এছাড়া কুতুকছড়ি, বন্দুকভাঙা ইউনিয়নেও একই চিত্র। প্রধানমন্ত্রীর 180 দিনের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে চলছে এ কর্মযজ্ঞ। এসব খাল পুনঃখনন ও সংস্কার হলে কুতুকছড়ি থেকে মানিকছড়ি পর্যন্ত বৃষ্টিজনিত জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি পাবে 10 গ্রামের মানুষ। এছাড়া আশপাশের 30 হেক্টর জমির ফসল রক্ষা পাবে বলে আশা করছেন কৃষকরা। খাল খননের ফলে পানি আর যেগুলো আটকে থাকে ওগুলো আর তাড়াতাড়ি নেমে যাবে। আর কাজটা যদি ক্লিয়ার হয় এলাকার লোকেরা খুব সুবিধা হবে, উপভোগ করবে। শীতকালে পানি তুলতে হয়, ওই সব শাকসবজি করতে হয়, এখান থেকে অনেক সুবিধা হচ্ছে আর কি। জেলার 9টি উপজেলার 18টি খালের মধ্যে বরাদ্দ পাওয়ায় সদরের 2টি খালের খনন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর কাজ শুরু হবে বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি। সাতছড়ি, কুতুবছড়ির খাল খনন শুরু হয়ে গেছে, তো সদরে 2টো খাল চলছে এবং হয়তো পর্যায়ক্রমে আমাদের বাকি খালগুলোর বরাদ্দ আসবে এবং সেগুলোরও খনন কার্যক্রম পরিচালনা আমরা করব। নির্বাচনী অঙ্গীকার হিসাবে আমরা এটা পূরণ করব। এই ব্যাপারে আমরা নানিয়াচর এখন আমরা দেখছি যেখানে যেগুলো প্রয়োজন কুতুবছড়ি সব দিক দিয়ে আমরা কিন্তু এইভাবে স্টেপ নেব। জেলা প্রশাসনের তথ্য মতে সদর উপজেলার 2টি খালে 33 কিলোমিটার খনন করা হবে, যার ব্যয় হবে 8.5 কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। কলের সময়। এবার দেশের বাইরের খবর। যুদ্ধবন্ধে ইরানের নতুন প্রস্তাবে অসন্তোষ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদেরকে তিনি বলেন, তেহরান কখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে না তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এদিকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধেও শত্রুদের পরাজিত করার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। অন্যদিকে ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় আইআরজিসির 14 সদস্য নিহত হয়েছেন। যুদ্ধবন্ধে ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন যে ধরনের চুক্তি চায় তেহরান তাতে রাজি হচ্ছে না। তাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ বন্ধ হবে না। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণ ঘটে। এতে আইআরজিসির 14 সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স। এ ঘটনায় আরও 2 জন সদস্য আহত হয়েছেন। নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য, যাদের ওই এলাকা থেকে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইরানের উপকূলবর্তী জলসীমায় নতুন নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, নৌবাহিনী আরব উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের অন্তত 2000 কিলোমিটার উপকূলীয় জলসীমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, যা ইরানি জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস হয়ে উঠবে। এদিকে মহান মে দিবসে লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতে অগ্রগতি ও সক্ষমতা বিশ্বকে দেখিয়েছে ইরান। অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধেও শত্রুদের হতাশ ও পরাজিত করতে হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ।
গাজা অভিমুখে সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোরিটার আটক হওয়া কর্মীদের মধ্যে 2 জন ছাড়া বাকিদের গ্রিসের ক্রেট দ্বীপে ছেড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েল নেওয়া হচ্ছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েলের পদক্ষেপে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অবিস্ফোরিত অস্ত্রের উপস্থিতিকে ডেইলি ইমার্জেন্সি আখ্যা দিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর অভিযান চালিয়ে অন্তত 175 জন সহায়তা কর্মীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। তাদের মধ্যে 2 জন ছাড়া বাকিদের গ্রিসের ক্রেট দ্বীপে ছেড়ে দেওয়া হয়। বাকি 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া হচ্ছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এই ঘটনাকে সমুদ্র ডাকাতি বলে নিন্দা জানিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তাদের দাবি গাজায় প্রায় 965 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে তাদের সদস্যদের আটক করা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সম্ভাব্য উত্তেজনা এড়াতেই আগাম অভিযান চালানো হয়। এ ঘটনায় আটক নাগরিকদের মুক্তির দাবি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্পেন ও ইতালির নেতারা। অন্যদিকে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বহরকে অর্থহীন রাজনৈতিক নাটক অভিহিত করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অবিস্ফোরিত অস্ত্রের উপস্থিতিকে ডেইলি ইমার্জেন্সি হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। এসব বিস্ফোরক শুধু প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে না, বরং মানবিক সহায়তা পৌঁছানো, অবকাঠামো পুনর্গঠন এবং স্বাভাবিক জীবনে ফিরতে বড় বাধা তৈরি করছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেনের তেরনোপিল শহরে এক রাতে অন্তত 36টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিল্প এলাকা, বেসামরিক স্থাপনা এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হিসেবে রাশিয়ার তুয়াপোসে বন্দর লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এতে অন্তত 12 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জনবল সংকট মোকাবেলায় সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানায় শুক্রবার একযোগে অন্তত 36টি ড্রোন হামলা চালানো হয়। হামলায় শিল্প কারখানা ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিদ্যুৎ ব্যবস্থায়। রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী তুরাপসে বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। তুরাপসে এটি 4র্থ হামলা বলে নিশ্চিত করেছে ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার। একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে রাশিয়ার এই বন্দর নগরী। এর আগে অন্তত 2 বার তেল শোধনাগারে আগুন লেগে উৎপাদন বন্ধ হয়ে যায়। বিশ্লেষকদের মতে রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করতে জ্বালানি খাতে আঘাত হানছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জনবল সংকট মোকাবেলায় সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। নতুন নিয়োগ ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সেনাবাহিনীকে আরও কার্যকর করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সামনের সারির পদাতিক বাহিনীর জন্য বাড়ানো হচ্ছে বেতন ও বিশেষ চুক্তি সুবিধা। বরকতুল্লাহ, সময় সংবাদ। উগান্ডায় অবৈধ অভিবাসন রোধে অভিযানে বাংলাদেশ সহ 231 বিদেশিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানী কাম্পালা সহ 2টি অঞ্চলে অভিযান চালানো হয়। আটক করা হয় কয়েকশো বিদেশিকে। তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সময় এবারে জানিয়ে দেব খেলার খবর। আজ থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। সিলেট জেলা স্টেডিয়ামে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির এই কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নতুন করে স্পোর্টস বাস্তবায়িত হবে ক্রীড়া দপ্তরের মাধ্যমে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই নতুন করে স্পোর্টসের মূল লক্ষ্য। মেগা এই ক্রীড়া আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে খেলাধুলার 8টি ইভেন্ট। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ছাড়াও আছে মার্শাল আর্ট। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে 1,60,779 জন কিশোর কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। এবারে জানিয়ে দেব বাংলাদেশ নিউজিল্যান্ড টি20 সিরিজের খবর। লিটন দাসের নেতৃত্বে আরও একটা সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে।
তৃতীয় ও শেষ টি-20 জিতলেই কিউইদের ফিরতে হবে খালি হাতে। অধিনায়ক হিসেবে রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিটন। দলের সাফল্যে তাকে কৃতিত্ব দিচ্ছেন সতীর্থরা। অন্যদিকে হাল ছাড়েনি ব্ল্যাক ক্যাপরা। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2টায়। মিরপুর থেকে চট্টগ্রাম ঘুরে আবারও মিরপুর। আগেরবারে অধিনায়ক মিরাজ সিরিজ জিতে সফল। এবার লিটনের সামনে পরীক্ষা জয় দিয়ে নিউজিল্যান্ড সিরিজের ইতি টানার। তেমনটা হলে রেকর্ড করবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে কোনো সফরেই একাধিক সিরিজ জেতার নজির নেই টাইগারদের। অধিনায়ক হিসেবেও সবাইকে ছাড়িয়ে যাবার সুযোগ। মিরপুরে জিতলে বনে যাবেন দেশের সফলতম টি-20 অধিনায়ক। 20 ওভারের ফরম্যাটে যখন অভ্যস্ত হওয়া শুরু করেছে টাইগাররা, তখনই বিশ্বকাপ হাতছাড়া হবার কষ্ট এখনও পোড়াচ্ছে ক্রিকেটারদের। লিটনের অধিনায়কত্বে ঠিক এমন ধারার ক্রিকেটটাই চালিয়ে যাবার অঙ্গীকার শামীম পাটোয়ারির। ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। আপাতত চিন্তার কারণ সাইফ হাসানের ফর্ম। চট্টগ্রামে রেকর্ড রান তাড়ার দিনেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না এই ওপেনার। আফগানিস্তান সিরিজের পর থেকেই ভুগছেন রান খরায়। একাডেমি মাঠে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাইফ। গুরুত্ব দেওয়া হয়েছে স্পিন ডিপার্টমেন্টেও। হোম অফ ক্রিকেটের উইকেট বিবেচনায় বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রাধান্য পাবেন পেসাররাই। বিপরীত চিত্র কিউই শিবিরে। সিরিজ বাঁচাতে আরও একজন স্পিনার বাড়াতে পারে সফররতরা। উইকেট দেখে কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে আমি জানি না কি হবে। অবশ্যই সিরিজে সমতা আনার সুযোগ আছে। শেষ 4 টি-20তে সমানে সমান 2 দল। টাইগারদের 2 জয়ের বিপরীতে 2 জয় ব্ল্যাক ক্যাপসেরও। বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড, শেষ ম্যাচে এত সব প্রশ্নের মাঝে সবথেকে বড় সংখ্যাটার নাম হচ্ছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে শনিবার ম্যাচের সময়ের আশেপাশেই এই এরিয়াতে হতে পারে বড় ধরনের বৃষ্টি। আর সেই বৃষ্টি বাগড়ায় যদি শেষ ম্যাচ ভেস্তে যায়, তাহলে দর্শকরা বঞ্চিত হবে আরও একটা হাই ভোল্টেজ লড়াই থেকে। যদিও বা সিরিজটা ঠিকই জিতে নেবে টাইগাররা। মিরপুরে হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সোমবার থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে এবার থাকছে না কোনো রেলিগেশন লিগ। তবে রেলিগেশন লিগ না থাকলেও টেবিলের তলানিতে থাকা 2টি দল নেমে যাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে। ম্যাচগুলোর সূচিতে রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে ম্যাচ বাতিল না করে শেষ করা যায়। সাংবাদিক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি। নতুন নিয়ম অনুযায়ী লিগ টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। ঢাকা সহ 6 ভেন্যুতে হবে ডিপিএল এর মোট 66টি ম্যাচ, চলবে 11 জুন পর্যন্ত। সব শঙ্কা পেছনে ফেলে সোমবার থেকেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ডিপিএল। আসর সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ক্লাবগুলো। এবার প্রতিযোগিতার ফরম্যাটেও এসেছে বড় পরিবর্তন। এবারের মৌসুমের শুরুতে রেলিগেশন লিগ না রাখার কথা জানিয়েছিল সিসিডিএম, তবে এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে অবনমন থাকলেও এবার রেলিগেশন লিগ থাকছে না। এতদিন ডিপিএল এ টেবিলের তলানির 3 দল একে অপরের মুখোমুখি হতো। সেখান থেকে অবনমন হতো 2টি দলের, যা রেলিগেশন লিগ নামে পরিচিত ছিল। তবে 4 মে থেকে শুরু হতে যাওয়া ডিপিএল সিঙ্গেল লিগ পদ্ধতিতে হওয়ায় এবার তা থাকছে না। সুপার লিগও না রাখার কথা আগেই জানিয়েছিল বোর্ড। 66 ম্যাচের লিগে 12 দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটার হাতে উঠবে শিরোপা, দ্বিতীয় দল হবে রানার্স আপ, আর টেবিলের তলানিতে থাকা দল 2টি নেমে যাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে। 11 জুন পর্যন্ত হবে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। প্রতিটি ম্যাচের মাঝখানে থাকবে 2 দিনের বিরতি। প্রথম দিনটা হবে রিজার্ভ ডে। মোট 6 ভেন্যুতে হবে ম্যাচগুলো। বিকেএসপির 2 মাঠ, পিকেএসপি, বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি ও ইউল্যাবে হবে বেশিরভাগ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলে খেলা হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও। তবে এর আগের আসরগুলোতে 2 ভেন্যুতে খেলা হলেই লেজে গোবরে অবস্থা হতো দলগুলোর। এবার 6 ভেন্যুতে ডিপিএল এর ম্যাচ আয়োজন করলে নতুন করে সৃষ্টি হতে পারে নানা সমস্যার। পারভিন আক্তার, সময় সংবাদ। সকালের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেট। নগরী জুড়ে সাজ রব উদ্বোধন করবেন জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও নদী পুনঃখনন। উন্নয়নে নতুন দিগন্ত শুরুর আশা। সংবিধান সংশোধন বনাম সংস্কার পেঁচে রাজনীতি। বিশেষ কমিটিতে সাড়া না দিয়ে সংসদ ও রাজপথে সরব থাকার বার্তা বিরোধীদের। আলোচনার সমাধান মেলার আশা সরকারি দলের। এবং এখনই জলাবদ্ধতায় বর্ষা নিয়ে দুশ্চিন্তা। রাজধানীতে ড্রেন কালভার্ট নির্মাণে ধীর গতিতে ভোগান্তি। পানি নিষ্কাশনের 1700 কোটি টাকার প্রকল্প ফল পেতে সমন্বয়ের তাগিদ। এই ছিল সকালের সময়ের পর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।